আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিশ্ববাজারের তুলনায় দেশে সামান্যই বেড়েছে জ্বালানি তেলের দাম, দাবি মন্ত্রীর। এখনো ভর্তুকি দিচ্ছে সরকার। দাম বাড়ানোর পরও পুরনো ভোগান্তি তেলের লাইনে, নির্বিঘ্ন সরবরাহের নিশ্চয়তা চায় ক্ষুব্ধ গ্রাহক। হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে রেখে চিকিৎসায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। কাল থেকে সারা দেশে হাম রুবেলার টিকাদান। সংরক্ষিত আসনে মূল্যায়িত হবেন ত্যাগীরা, আশা বিএনপির। মনোনয়ন প্রত্যাশীদের ভোর রাত পর্যন্ত সাক্ষাৎকার, কাল ৩৬ জনের নাম ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিশ্ববাজারের তুলনায় দেশে সামান্যই বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, এমন দাবি করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেছেন, বাজার নিয়ন্ত্রণে এখনও ভর্তুকি দিচ্ছে সরকার। দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্বেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। যে দামে তেল আমদানি করা হচ্ছে তার চেয়ে দাম অনেকটাই কমই বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। যে স্টক তৈরি করেছে তার যে দাম পড়েছে সে দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। ভর্তুকি এখনো আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব, তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে নাও। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও ভোগান্তি কমেনি তেলের পাম্পগুলোতে। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে আগের মতোই ছিল লম্বা লাইন। রাতভর অপেক্ষার পর সকাল থেকে নতুন দামে তেল কিনছেন চালকরা। আবার সরবরাহ না থাকায় অনেক পাম্প বন্ধ অবস্থায় রয়েছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, সরবরাহ ঠিক থাকলে কমতে পারে যানবাহনের সারি। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবেই নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। শনিবার রাত 12টার পর থেকে কার্যকর হওয়া এই দামে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। ভোক্তাদের সংখ্যা, এই বাড়তি দাম শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্য পণ্যের বাজারেও। দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার যেন কাটছেই না। পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পাওয়ায় বাড়ছে হতাশা। এরই মধ্যে হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ রয়েছেন গ্রাহক। অভিযোগ, মূল্য বৃদ্ধির পরেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। সবচেয়ে বেশি সংকট রয়েছে রংপুর বিভাগে। শহরকেন্দ্রিক ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ থাকলেও গ্রাম অঞ্চলে সংকটের ফলে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বিভাগেও কাটেনি জ্বালানি সংকট। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এমন পরিস্থিতি। যে দুর্ভোগ, সীমাহীন দুর্ভোগ গ্রাহকদের, সেটি কিন্তু একটুও কাটেনি, বরঞ্চ যুক্ত হয়েছে প্রায় 20% মূল্য বৃদ্ধির বোঝা। আমরা এর আগের দিনগুলোতে যে চিত্র দেখিয়েছি, যে পাম্পেই তেল সরবরাহ করা হয় সেই পাম্পেই গ্রাহকদের দীর্ঘ লাইন, সে লাইনটি কিন্তু আজও প্রতীয়মান। এবং আমরা যে পাম্পটিতে রয়েছি, নগরীর কেসিসি পেট্রোলিয়াম পাম্প, এটি পাওয়ার হাউস মোড়ে অবস্থিত। ঠিক আমাদের পিছনের দিকে আরেকটি পাম্প রয়েছে, যে পাম্পটি বন্ধ রয়েছে। অর্থাৎ খুলনার কিছু পাম্প এখনও বন্ধ, কিছু পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। যেখানেই তেল সরবরাহ করা হচ্ছে সেখানেই গ্রাহকদের উপচে পড়া ভিড়, সেই চিরচেনা লাইন, রোদের মধ্যে প্রহর গুনা এবং অপেক্ষায় থাকা কখন না গাড়িটি পাম্পের সন্নিকটে পৌঁছাবে। কারণ এর আগে দেখেছি আমরা যে পিছনের দিক যে বাইকারগুলো থাকে তারা সামনে যেতে যেতে তেল ফুরিয়ে যায়, সেটি আজও পরিবর্তন হয়নি। সকাল থেকে আমরা আরও কয়েকটি পাম্পে ঘুরেছি, যে চিত্রটি সেই চিত্রটি একইভাবে আছে। তাদের সঙ্গে আরও কথা বলেছি যারা তেল প্রত্যাশী। সকাল থেকে কেউ কেউ লাইন দিয়েছে, কেউ কেউ বলেছে সেই 300 টাকার 500 টাকার তেল নিয়ে আবার 2 দিন পর তাদেরকে লাইনে দিতে হবে, আবার আজ থেকে অতিরিক্ত মূল্যে তাদেরকে তেল সরবরাহ সংগ্রহ করতে হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে নিরসন চায়। তারা বলেছে, যদি তেল বৃদ্ধি করেই থাকে সরকার, তারা সে বৃদ্ধি দামে কিনবে, তবে তেলের প্রাপ্যটা সঠিক হতে হবে। কেন তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে? কেন চাহিদা মতো অথবা প্রয়োজন মতো তারা তেল পাবে না, সেই প্রশ্নটি বারবার ঘুরে ফিরেই আসছে। সে কারণে তারা দাবি করেছে সরকারদের বিশেষ নজর দিতে হবে, যে যাতে মানুষ এই তেলটা পর্যাপ্ত আকারে পায়, তাদের চাহিদা মতো পায়।
রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লায় হাম ও উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন রয়েছেন অভিভাবকরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 10 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 26 জন। এই সময় ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এছাড়া 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে 50 জন। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও ক্রমেই বাড়ছে হামে আক্রান্তদের সংখ্যা। বিভিন্ন জেলার সদরের হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ডাক্তার দেখাই এখানে ভর্তি করাইছি। এখন তো রোগীর অনেক চাপ, এখানে জায়গা নাই, অনেক কষ্ট হতেছে, গরম পড়তেছে। বাচ্চা করে নিয়ে তো আমরা মারাই অসুস্থ হয়ে যেতেছি, বাচ্চা অসুস্থ করতে যায়। প্রচুর পরিমাণ রোগী, এখানে সিট নেই গা, এই কারণে আমরা ফ্লোরের ভিতরে একটার ভিতরে 2-3টা করে রোগী আছে। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল। বিচারপতি রাজিকাল জলিল ও দেবাশিস রায়ের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত 2 এপ্রিল দেশে হামের কারণে 47 শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। রিটে আরও বলা হয়, সময় মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি, এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও টিকাদানে কেন সময় মতো পদক্ষেপ নেওয়া হয়নি তার ব্যাখ্যা এবং সেই তদন্তের ফলাফল আদালতের সামনে উপস্থাপন করতে বলা হয়েছে। 36টি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করবে বিএনপি। শেষ দিনে ভোর 3:45 পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়েই শেষ হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। ভোর 3:45 গুলশানের বিএনপি কার্যালয়ে তখনও চলে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। কারণ যাচাই বাছাইয়ের ছিল শেষ দিন। শনিবার বিকেলে শুরু হওয়া সাক্ষাৎকার পর্ব রোববার ভোরে শেষ করে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে কার্যালয় থেকে বের হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের সদস্যরা। সবার কথা শুনলাম, এখন 9টার মধ্যে 35 করতে বলতো, এটা তো বিরাট কাজ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা শনিবার সাক্ষাৎকার দেন। জানান, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। তবে বিতর্কিত কিংবা